একটা ভালো মানুষ তৈরি হতে গেলে কি কি ত্যাগ করতে হবে? ত্যাগ করতে বিশেষ হবে না। দেখো, প্রথমে কনসেন্ট্রেট করতে হবে, অপরকে সাহায্য করতে হবে। নিজের যারা রয়েছে তাদেরকে তো তুমি কর্তব্য কর্ম করবে, কিন্তু তার সঙ্গেও প্রতিদিন তুমি কিছু যদি মানুষকে তার সাহায্য করো, নিজের শ্রম দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, বাক্য দিয়ে হোক, যে কোনো কিছু, বা সময় দিয়ে হোক, যত তুমি করতে পারবে একটি ভালো মানুষ হয়ে উঠবে। এবং ভালো মানুষ হতে গেলে নিজের সময়টাকে, টাইমটাকে ম্যানেজ করতে জানতে হবে। ভোরবেলা উঠতে হবে, ভগবানের নাম করতে হবে, সূর্যকে দেখতে হবে, প্রাণায়াম করতে হবে, এবং নিজের শরীরটাকে ঠিক রেখে এক্সারসাইজ করে অন্যের জন্য ভাবার কাজ শুরু করতে হবে। নেক্সট। স্বামীজির গুরুর নাম কি? শ্রীরামকৃষ্ণদেব। নেক্সট। সৎসঙ্গ করতে গেলে কি করতে হবে? সৎ বই পড়তে হবে, আর সাধু মানুষরা যেখানে আছে সেখানে গিয়ে তাদের পাঠ শুনতে হবে, আর সর্বদা যেখানেই পরচর্চা পরনিন্দা হচ্ছে সেই স্থান ত্যাগ করতে হবে। ব্যাস, পিএনপিসি ত্যাগ। নেক্সট। হ্যাঁ, নিশ্চয়ই, চলুন নেক্সট। তারপরে কে? আমার আর একটা প্রশ্ন ছিল যে সংসারে থেকেও কিভাবে, মানে সংসার আর ভগবানকে দুটোকে ব্যালেন্স করা যাবে একসাথে? সংসারটাকে যদি ভগবানের মনে করে নিজেকে কেয়ারটেকার ভাবো, একটু আগেই বলেছি আমি, সংসারটা নিজের মনে করছো তাই গোলমালটা আসছে। যদি সংসারটাকে ভগবানের মনে করো তাহলে দেখবে আর গোলমাল নেই, তুমি দেখবে সব ঠিকঠাক হয়ে গেছে। সংসারটা তুমি আমার মনে করছো, আমি ঠিক করে দেবো। তুমি কর্তব্য কর্ম করবে, কিন্তু ঠিক করবার ভার তার হাতে রাখবে। টেনশন তোমার নেই, টেনশন তার, কর্তব্য তোমার। নেক্সট। প্রণাম মহারাজ। আচ্ছা, কিছুক্ষণ আগে যে ওই গল্পটা হলো না, যে ছেলেটাকে যেমনই বলেন যে কেমন করে উঠবে, কটায় উঠো, বা খাও কখন, স্কুলে যাও কখন, পড়াশোনা সবই তো না। তো এরকম ক্ষেত্রে অভিভাবক হিসাবে আমরা কি করতে পারি? সবার আগে আপনি উঠবেন যাতে উঠতে পারে। আমার মা ভোরবেলায় উঠতে পড়তাম, মা সবার আগে উঠতো, উঠে আমাকে ডেকে দিত, নিজে কাজকর্ম করছে। সুতরাং অভিভাবকদের সবার আগে তার জন্য পরিশ্রম করতে হবে। তিনি উঠবেন, তাকে দেখবেন, এবং তাদের সে যাতে সৎ পথে থাকে সেদিকে লক্ষ্য। আর খালি নম্বর করে তার মাথা গরম করবেন না। নম্বর কম পেলেও বলবেন ঠিক আছে, পরবর্তীকালে ভালো হবে, বকবেন না। আপনারা নম্বর দেখে বকতে যান, ও টোকাটুকি করে নম্বর নিয়ে আসে, আপনারা খুব বলেন খুব ভালো, এটা মোটেই ভালো না। নেক্সট। স্বামীজি কেন রামকৃষ্ণদেবকে গুরুদেব হিসাবে বেছেছিলেন? উনি বাঁচেননি, স্বামীজির আবির্ভাবের ঘটনাটাই তাই। অখণ্ডের ঋষি, তিনি চুপ করে জপ করছিলেন, কিচ্ছু ঝামেলাই ছিলেন না। হঠাৎ একটা কনসাসনেস, চৈতন্য একদম ছোট্ট একটা শিশুর আকার ধরে ওনার গলা ধরে বলছে আমি যাচ্ছি, তুমি এসো। বেঁচেছেন কে? ওই কনসাসনেসটা শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ ওনাকে বেঁচেছেন, শ্রীরামকৃষ্ণ ওকে খুঁজে পেয়েছেন, আর শ্রীরামকৃষ্ণই তার জোয়ালটা তার ঘায়ে চাপিয়ে দিয়েছেন। সুতরাং স্বামীজির কিচ্ছু করার নেই। বহুবার চেষ্টা করেছেন এই জোয়াল ফেলে দেবার, কিছুতেই পারেননি। সুতরাং স্বামীজি বেঁচেছেন, এই কথাটা সম্পূর্ণ ভুল। নেক্সট। নরেন্দ্রনাথ দত্তকে স্বামীজি কেন বলা হয়, বা উপাধিটা কেন পেয়েছিলেন? সন্ন্যাসী তো, সন্ন্যাসী মানে স্বামী। স্বামী মানে কি? নিজের অধীন। তিনি সেন্স অফ সেলফ, তিনি তার নিজের মাস্টার অফ অল সেন্সেস। সন্ন্যাসী তাদেরই বলা হয়। সুতরাং সেই জন্য স্বামী নামটা নিয়েছেন। আর বিবেকানন্দ নামটা তো অনেক পরে, বিবিদিশানন্দ, সচ্চিদানন্দ, এরকম অনেক, বিবেকানন্দ, কত কি নাম হয়েছিল। বিবেকানন্দ নামটি পরে কোনো একজন দিয়েছিল, এবং সেটা বারবার থেকে গেছিল বলে বিশেষ করে মনে করা হয় আমাদের ক্ষেত্রীর রাজা দিয়েছিলেন, এবং তার নামটা ওনার ভালো লাগতে বলে উনি নিয়েছেন, এটাই প্রচলিত। নেক্সট। আমার দুটো প্রশ্ন আছে। দুটো? খেয়েছে, খাবো কখন রে? কটা বাজে? 12:30। হ্যাঁ ঠিক আছে, কর, টাইম আছে। ভারতে এত যে মূর্তি পুজো হয়, এই মূর্তি পুজো সম্বন্ধে স্বামীজি কি বলেছেন? মূর্তি পুজো মানে কি? আমরা ভগবানের প্রতীককে পুজো করি। মূর্তি মানে তো আমরা কাঠ পাথর এদেরকে পুজো করি না, সেই মানুষটাকে করি। সেই জন্য মূর্তি পূজাটা হচ্ছে, স্বামীজি বলেছেন যে যারা আমরা উত্তম অধিকারী নই, অধম অধিকারী, তাদের জন্য মূর্তি পূজা দরকার। কিন্তু মূর্তি পূজার মধ্যেও রয়েছে অদ্বৈত বেদান্তের সাধনা, সেটা ধীরে ধীরে তৈরি হয়। সেই জন্য স্বামীজি মূর্তি পূজাকে কখনোই
খারাপ বলেননি। প্রথমে উনি মূর্তি পূজা মানতেন না, কিন্তু পরবর্তীকালে দেখেছেন মূর্তি পূজা আমাদের মতো যারা নিম্ন অধিকারী তাদের খুব দরকার, নইলে ভগবানকে আমরা ধারণা করতে পারি না, তাই মূর্তি পূজা। একটা যে স্বামীজি নিজেকে কেন ভারতের ঘনীভূত রূপ বলেছেন? ভারতের ঘনীভূত রূপ কেন বলেছেন? কন্ডেন্স ইন্ডিয়া। ভারতের সমস্ত যন্ত্রণা, ভাবনা এবং তার কি বলবো, তার যে যে ভারতবর্ষের যে একটি সুন্দর করে ভারতবর্ষ সৃষ্টি হবে, সেইটা সম্পূর্ণভাবে তিনি দেখতে পেয়েছিলেন এবং ভারতবর্ষের সমস্ত যন্ত্রণাটাকে আত্মস্থ করেছিলেন, তাই তিনি নিজেকে ঘনীভূত রূপ ভাবতে পেরেছিলেন। নেক্সট। পুনঃ মহারাজ, মানে আমি দেখি যে বিভিন্ন কাজে আমার চিন্তাভাবনা নেগেটিভ দিকে চলে যায়। এবার আমি আমার চিন্তাভাবনাকে নেগেটিভ থেকে পজিটিভ কি করে নিয়ে আসবো? প্রথমেই তোমায় দেখতে হবে যে তোমার নেগেটিভগুলোর কারণ হচ্ছে তোমার কতগুলো বাসনা। কোন কোন বাসনা তোমাকে নেগেটিভে নিয়ে যাচ্ছে ওগুলোকে পয়েন্ট আউট করা, নিজেকে একটু বিচার করে যে কি কি বাসনা আমার এই পজিটিভ অ্যাটিটিউডকে নেগেটিভ করলো। তুমি দেখবে বেশ কিছু বাসনা খুঁজে পাবে, ওর সাথে দেখা করা, একে একটু ভালো লাগা, ওকে একটু টাইট দেয়া, এসব রয়েছে। ওইগুলোকে যখনই তুমি ধরতে পারবে তখনই দেখবে আস্তে আস্তে ওইগুলো থেকে তুমি সরে আসছো, তখন ওটা দেখবে তোমার পজিটিভই আছে। কেন এগুলো আমি করতে যাচ্ছি, এগুলো না করলে তোমার পজিটিভই থাকে বলে নিজেকে তুমি ধরতে পারবে। তাই তোমাকে বসে তোমার কোন কোন বাসনাগুলোকে নেগেটিভ আনছে সেটা দেখে নিতে হবে, এবং যার সম্পর্কে আনছে বা যে বিষয় সম্পর্কে আনছে তার কি কি দোষ সেটা তুমি ধরতে পারলেই তুমি ওর থেকে সরে আসতে পারবে। সুতরাং রঙ্গনাথানন্দ মহারাজ আমাদের ত্রয়োদশ সংজ্ঞাদক্ষ, তখন উনি সংজ্ঞাদক্ষ নন, আমরা যখন ট্রেনিং সেন্টারে ছিলাম আমাদের একটা ক্লাস নিয়েছিলেন, খুব সুন্দর কথা বলতেন তখন এই নেগেটিভেটের জন্য। আমরা যখন যাচ্ছি ওই তারকনাথ বা বাবা লোকনাথের এতে, তখন আমরা দুটো কি করি, ওই কাঁধে দুখানা বাঁক থাকে, একটা বাঁকে কি থাকে, আমার সমস্ত ভালো গুণগুলো, আর পেছনের দিকে কি থাকে, আমার সমস্ত খারাপ গুণগুলো, দোষগুলো। তাই আমরা যখন সামনে যাচ্ছি আমরা কি করছি, সামনের জনকে দেখছি, তার সব খারাপ গুণ আমি দেখছি আর আমার ভালোগুলো দেখছি। তোমাকে কি করতে হবে, ওই নেগেটিভ দেখার জন্য তোমাকে রঙ্গনাথানন্দজিকে আমরা জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা মহারাজ এটা তো আমাদের খুব স্বভাব, নিজের ভালোগুলো সামনে রাখি আর অপরের দোষটা দেখি, প্রত্যেকের স্বভাব। এখান থেকে বেরোবো আর কি কি খারাপ সব শুনতে শুরু করবো, মানে আমাদের মনের মধ্যেই। তাহলে এটা থেকে আমাদের বাঁচবার উপায় কি? মহারাজ খুব সুন্দর বললেন, একটা সুন্দর কাজ করো। কি কাজ? তুমি এটাকে ঘুরিয়ে নাও, মাকটাকে, তোমার খারাপগুলো সামনে থাকবে আর অপরের ভালোগুলো পেছনে চলে গেছে। তুমি যখন অপরকে দেখবে তার ভালোগুলো দেখছো, বুঝতে পারছো? নেগেটিভ মানে কি, অপরের ভালো দেখো, নিজের খারাপটা সামনে রাখো। নেক্সট। স্বামীজি বলেছেন জীবে প্রেম করে যেজন সেইজন সেবিছে ঈশ্বর, এটা অর্থ কি? দেখো, প্রেম করে যেইজন সেইজন, প্রেম কথার অর্থ হচ্ছে যে যখনই তুমি মানুষকে ভগবান ভেবে সেবা করবে, প্রেম মানে কি এখানে ভগবান বলে সেবা, যখনই তাকে করতে পারবে, ওই আমি ক্যাঙালি ভোজন করালাম বলে আমি দুটো দিয়ে দিচ্ছি, ওটা নয়। ওই কাঙালিকে নারায়ণ বলে যখন তুমি ভাবতে পারবে এবং তার সেবা করবে, তখনই তোমার ঈশ্বর সেবা হবে, আর সেটাই প্রেম। প্রেমটা কি না, তুমি নারায়ণ জ্ঞানে সেবা করে কৃতার্থ হচ্ছ, বুঝতে পারছো? প্রেম এবং কামের মধ্যে পার্থক্য আছে। কামটা কি? আত্ম ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে কাম নাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা বলে প্রেম নাম। যখনই তোমার নিজের ইন্দ্রিয় সুখের জন্য তুমি কিছু ভালো চাইছো, তখন সেটা হচ্ছে কাম, আর যখন তুমি ভগবানের জন্য নিজের সর্বস্ব দিতে চাইছো, তখন সেটা হয়ে গেল প্রেম। নেক্সট। সুতরাং প্রেম আমরা করি না, সব কাম। তোমরা এখানে যে প্রেম বলে যেগুলো চলছে না বাজারে, এগুলো কোনোটা প্রেম না, সব কাম, দোকানদারি। নেক্সট। আমি যখন পড়াশোনা করি তখন মনোযোগী হয়ে উঠতে পারি না, আর ধৈর্য হারিয়ে ফেলেছি, তো কিভাবে মনোযোগী হওয়া যায়? ওই যে মনোযোগী হবার জন্য বললাম, প্রথমেই পড়বি না, প্রথমেই বইটাকে সামনে রেখে একটু 10-15 মিনিট নিজের চোখ বুজে ভাববি কি কি চিন্তা আসছে, চিন্তাগুলোকে আস্তে আস্তে সরিয়ে দিয়ে তারপর পড়ার মধ্যে তুই কনসেন্ট্রেট করবি, বলেছিলাম মনে আছে? এবং এইটা করলেই দেখবি তুই পাচ্ছিস, দেখবি তোর ধৈর্য আস্তে আস্তে আসছে। ওই পড়তে গিয়ে পড়ছে না বলে তোর ধৈর্য হারিয়ে যাচ্ছে। যখন হবে, যখন তুই কনসেন্ট্রেট করে পড়াটা দেখছিস, একটু একটু মনে থাকছে, লেখ, পুরোটা মনে থাকছে না, 2-4টে ভুলে যাচ্ছিস, লিখে আবার মেলা, দেখবি ঠিক পাচ্ছিস, পারতেই হবে। নেক্সট। আমার প্রশ্ন হচ্ছে যে যেটা আমার
স্বপ্ন, সেটা সেদিকে আমি এম করে কি করে এগিয়ে যাবো পজিটিভলি? এটা প্রথমে প্ল্যান অফ অ্যাকশন ঠিক করো, লক্ষ্যটা কি, তারপর পরিকল্পনা করো কি করবে, ছোট ছোট পরিকল্পনা করো। একদিনে তো ওখানে যেতে পারবে না। ধরো তোমার ইচ্ছে হয়েছে সায়েন্টিস্ট হবে, তুমি এখন পড়ো ক্লাস 10-এ, তাহলে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে সব থেকে মনোযোগ দেয়া, তাহলে সায়েন্টিস্ট হতে পারবে না। ফিজিক্সে তোমাকে 100 পেতে হবে, তার জন্য তোমার সব কিছু নত করা, এটা কিন্তু ফার্স্ট, নইলে কিন্তু সায়েন্টিস্ট হওয়া যায় না। বুঝতে পারছো কি বলছি? এই ছোট ছোট গোলগুলোকে এবার যখন তুমি 12-এ উঠলে, তুমি বিভিন্ন জায়গা থেকে বই নিয়ে নিজেই সলভ করার চেষ্টা করছো, পাচ্ছ না, আবার দেখছো। অন্য কিছু ছেড়ে দিয়ে পাখির চোখের মতো তুমি ছোট ছোট গোলগুলোকে তৈরি করো, তাই দেখবে তুমি আস্তে আস্তে পারছো ওই বড় গোলে যেতে। নেক্সট। প্রণাম মহারাজ, আবার একটা প্রশ্ন ছিল, স্বামীজি সঙ্গীতের প্রতি আকর্ষণ জন্মেছিল, কখন জন্মেছিল, আর ওনার সঙ্গীত গুরুই বা কে ছিলেন? স্বামীজির সঙ্গীত গুরুর একটা নাম আছে, পাওয়া যায়, আমি ভুলে গেছি নামটা, ঠিক আছে, ঠিক মনে পড়ছে না। হ্যাঁ, কারণ ওই সঙ্গীত কল্পতরু যখন তিনি করতেন, ওর সঙ্গে একজনের নাম আছে যার কাছে স্বামীজি কিছু তালিম নিয়েছিলেন। বুঝতে পেরেছ? আর সঙ্গীতের প্রতি আকর্ষণটা কেন না, সঙ্গীত মানুষের আধ্যাত্মিকতার স্ফুরণ ঘটায়, দৈবী অনুভূতি আনায়। এটা কেবলমাত্র সঙ্গীতই পারে, খুব সহজেই। যেটা আমরা জপ ধ্যান সাধন ভজন করে করি, সেটা কিন্তু সঙ্গীত এনে দেয়। সেই জন্য স্বামীজির সঙ্গীত চর্চাটা প্রথম থেকেই, উনি সঙ্গীতে বাজাতে সবেতেই তিনি অত্যন্ত দক্ষ ছিলেন এবং ওনার প্রচণ্ড ন্যাক ছিল।